আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এসএসসি 26 ব্যাচ আপনাদের আমি পরিমিতির উপর যে ক নম্বরের প্রশ্নগুলো আসতে পারে সেগুলো দেখাইছি। এর বেশ কিছুদিন আগে আমি এমসিকিউ ক্লাস মানে যে কয় ধরনের এমসিকিউ আসতে পারে সেগুলোও দেখাইছি। তো আজকে আমি মূলত আলোচনা করব খ এবং গর মধ্যে আসতে পারে বা ছোট প্রশ্নের মধ্যে আসতে পারে এগুলো। তো একটু ভালোভাবে বোঝার ট্রাই করলে আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। আপনাদের যে গণিত বইটা আছে, এই গণিত বইটার মধ্যে আমি যদি বলি 16.1 থেকে কোনটা আপনার খ এবং গর মধ্যে আসতে পারে। খ এবং গর মধ্যে আসতে পারে 16.1 এর জন্য যেটা পড়তে হবে সেটা আমি আপনাদেরকে বের করে বলতেছি। তো এটা আপনাদের খুব সুন্দর মাথায় এটা বুঝতে হবে। এটা আপনাদের খুবই খুবই ইম্পর্টেন্ট। এটা উদাহরণ 4, উদাহরণ 4 আর অনুশীলনী 5 নম্বর ম্যাথ। অনুশীলনীর 5 নম্বর ম্যাথ আর উদাহরণের 4 নম্বর ম্যাথ। তো দুইটা আসলে একই নিয়মের, মানে এক টাইপেরই দুইটা ম্যাথ আছে এখানে। তো উদাহরণ 4 একটা, আর অনুশীলনী 16.1 এর যে 5 নম্বর ম্যাথটা সেটা। তো এই দুইটা ম্যাথ আসলে একই নিয়মের। আমি একটু আলোচনা করে দিচ্ছি। আমি অনুশীলনীটা আলোচনা করে দিচ্ছি কারণ অনেকেই হয়তো মানে বই তো সবার কাছেই আছে, গাইড কিন্তু সবার কাছেই নাই। তো আপনারা চাইলেও 5 নম্বরের অনুশীলনীর যে প্রশ্নগুলো আছে এগুলো অনেকেই সমাধান করতে পারবেন না, কিন্তু বইয়ে যেটা করা আছে উদাহরণ কিন্তু বইয়ে উত্তর দেওয়া আছে। তো এটা আমি দেখাইতে চাই না, এটা আপনারা দেখলেই বুঝবেন। যদি 5 নম্বর এটা ভালো করে বুঝেন তাহলে অবশ্যই অবশ্যই পারবেন। তো আমি শুরুতে যে কাজটা করব, এই 16.1 থেকে আমি 5 নম্বর ম্যাথটা এখন আপনাদেরকে সলভ করে দেখাবো। খুব সুন্দর করে বোঝার চেষ্টা করবেন, খুব সুন্দর হবে। বলছে একটা সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ মানে তিনটা বাহু যে থাকবে, তিনটা বাহুই সমান হবে। হ্যাঁ, ভালো কথা। এর প্রত্যেক বাহুর দৈর্ঘ্য আমি যদি 2 মিটার বাড়াই, তাহলে আগে ধরেন যে বাহুর দৈর্ঘ্য ছিল এ মিটার করে ছিল, আমি 2 মিটার বাড়াইছি, তাহলে a+2 হবে। মানে পরবর্তীতে আমি 2 মিটার বাড়ানোর কারণে a+2 হবে। আগে ছিল এ, পরে 2 মিটার বাড়ানোর কারণে হয়েছে a+2। তাহলে এখানে যেহেতু বাহুর দৈর্ঘ্যটা বৃদ্ধি করা হয়েছে, তাহলে ক্ষেত্রফলও কিন্তু বৃদ্ধি পাবে। মানে বাহুর দৈর্ঘ্য যদি বৃদ্ধি করা হয়, ক্ষেত্রফলও বৃদ্ধি পায়। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে এই জিনিসটা মনে রাখবেন। কারণ ক্ষেত্রফলের ক্ষেত্রে আপনারা একটা জিনিস মনে রাখবেন, ক্ষেত্রফল ছিল আমার কত, √3/4 a স্কয়ার। তাহলে এই ক্ষেত্রফল যারা ফিজিক্স পড়েন তারা এই কনসেপ্টটা খুব ভালো বুঝবেন। সমানুপাতিক a স্কয়ার। তাহলে এটা যদি আমি দ্বিগুণ করি তাহলে ক্ষেত্রফল কত গুণ হবে, যারা ফিজিক্স পড়েন ওরা বুঝবেন। তাহলে কিন্তু 4 গুণ হয়ে যাবে। তাহলে দেখেন এটা যতটুকু বাড়াই ওটার তুলনামূলকভাবে কিন্তু এই জিনিসটা বৃদ্ধি পায়। তো এটা যেহেতু এই বাহুর দৈর্ঘ্য যেহেতু দুই দুই বাড়ানো হয়েছে, দুই বাড়ানো বলতে দ্বিগুণ করা হয়েছে এটা না, দুই যোগ করা হয়েছে। দুই যোগ করা হইলে এটা কতটুকু বৃদ্ধি পাবে ক্ষেত্রফল, কারণ এটা বর্গের সমানুপাতিক সম্পর্ক। তো বর্গের সমানুপাতিক যেহেতু সম্পর্ক, তো আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারতেছেন যেহেতু বাহুর দৈর্ঘ্যটা আমরা একটু বাড়াইছি, তখন ক্ষেত্রফলও একটু বাড়বে। তো ক্ষেত্রফল আগে যে ক্ষেত্রফলটা ছিল আর 2 মিটার বাড়ানোর কারণে যে ক্ষেত্রফলটা হয়েছে সেটা আগের তুলনায় আগের তুলনায় 6√3 পরিমাণ বেশি হবে। এটা 6√3 পরিমাণ বেশি হবে। মানে এখানে যে ক্ষেত্রফলটা ছিল এটার জন্য ক্ষেত্রফলের মানে এটার মধ্যে আমার 6√3 পরিমাণ বেশি আছে। তো আমি এটার মধ্যে যদি 6√3 পরিমাণ বেশি করি তাহলে কিন্তু দুইটার সমান হবে, দুইটার সমান হবে। তো আমি এই 6√3 এটা রাখবো, এখানে √3/4 a+2 হোল স্কয়ার, এটা ওই পাশে যাবে, -√3/4 a স্কয়ার।
6√3, আমি এখান থেকে √3/4 কমন নেব। √3/4 কমন নিলে এখানে থাকবে হচ্ছে a + 2 হোল স্কয়ার, যার ফর্মুলা হচ্ছে a² + 4a + 4 মাইনাস হচ্ছে a স্কয়ার। এবার আমি এইটা এখানে থাকে হচ্ছে 4a + 4, এটা আমি লিখবো এই পাশে। আর এখানে আমি 6√3 লিখলাম, এই 4 যদি এই পাশে আসে তাহলে গুণন হবে, আর এই √3 এসে ভাগ হবে। তো এই √3 কাটা, 4 6 হয় 24, তাহলে 4a কত হচ্ছে আমাদের এই +4 ওই পাশে যায় -4, 24 থেকে 4 যদি মাইনাস হয় তাহলে থাকে 20, এর মান হচ্ছে 20/4 মানে হচ্ছে 5। এগুলা কিন্তু মিটারে দেওয়া ছিল, 2 মিটারে বাড়াইছে, সবই মিটারে, তাহলে এটা 5 মিটার বাড়বে। আর আমি বাহুর দৈর্ঘ্য করছি 2 মিটার বাড়াই, আগে ছিল 5, আমি করছি 7। হ্যাঁ, এটাই কিন্তু করা হয়েছে। বাহুর দৈর্ঘ্য 5 ছিল, আমি 5 এর জায়গায় যদি 7 মিটার যদি বানাই, 5 এর জায়গায় 7 মিটার বানাইলাম, তাহলে ক্ষেত্রফলটা 6√3 পরিমাণ বেশি হবে, 6√3 পরিমাণ বেশি হবে। তো এই ছিল হচ্ছে আমার 16.1 এ। এই ম্যাথটা আমাদের খুবই খুবই ইম্পর্টেন্ট, এটা আমাদের খুব সুন্দর মাথায় খুব সুন্দর করে বুঝতে হবে। এটার নিয়মই হচ্ছে আমাদের উদাহরণ 4। তো এটা যদি আমরা কভার করতে পারি তাহলে 16.1 থেকে আমাদের এই প্রশ্নটাই আসতে পারে, এগুলো ছাড়া আমাদের অন্য কোনো কিছু আসবে না, বিশেষ করে সৃজনশীল আসবে না, খ এবং গর মধ্যে আসবে না। এরপরে আসেন, আমি হচ্ছে 16.2, আমাদের 16.2 এ 2 হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। পরিমিতিতে আমার 4টা অংশ না, 16.1, 16.2, 16.3 এবং 16.4, এই 4টা পয়েন্টের মধ্যে 16.2 হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। এখান থেকে আমাদের কয়েকটা ম্যাথ খুব সুন্দর মতো পারতে হবে, বিশেষ করে আয়তক্ষেত্র দিয়ে যে কয়েকটা ম্যাথ আছে, আয়তক্ষেত্র দিয়ে যতগুলো ম্যাথ আছে সবগুলো ম্যাথ আমার সুন্দর করে পারতে হবে। তাহলে আমি কি বললাম, আমার হচ্ছে 16.1 কি ছিল উদাহরণ 4 এবং অনুশীলনের 5 নম্বর ম্যাথ, এই দুইটা ম্যাথ পারলেই কাভার, পরিমিতি 16.1 কাভার। আর 16.2 এর জন্য আমি আর কিছু পড়ি বা না পড়ি, আমার আয়তক্ষেত্র যেটা আছে, আয়তক্ষেত্র থেকে যত প্রকারের প্রশ্ন আসছে সব পড়তে হবে। মানে আয়তক্ষেত্র থেকে আপনাদের আমি একটা ম্যাথ আগে সলভ করাবো, তার আগে একটু কথা একটা বলে নেই। আমি গত ক্লাসে একটা সূত্র দিতে চাই, আসলে দিতে পারি নাই, সেটা আসলে বহুভুজ সংক্রান্ত যে সূত্রগুলো ছিল সেগুলো। বহুভুজ ক্ষেত্রফল কত হয়, ক্ষেত্রফল n²/4 ইন্টু cot 180° ডিভাইডেড বাই n। এটা ছিল হচ্ছে আমাদের একটা সুষম বহুভুজ, মানে যে বহুভুজের প্রত্যেকটা বাহু, যে কয়টা বাহু থাকতে পারে, 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা বাহু থাকতে পারে, যে কয়টা বাহু থাকবে সবগুলো বাহুই সমান হবে। এখন এখানে বলা হচ্ছে যে কয়টা বাহু আছে, এখানে n সংখ্যক বাহু থাকবে, 11টা বাহু আছে তাহলে n এর মান 11, 5টা বাহু আছে তাহলে n এর মান 5, এরকম হবে। আর এর মান কি, এর মান আমাদের যে প্রত্যেকটা বাহুতে দেওয়া আছে, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কতটুকু করে, যেমন ধরেন যে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 3 মিটার করে, তাহলে এর মান হচ্ছে 3 মিটার, এরকম হবে। তো আমরা এই ফর্মুলার মধ্যে ফালাবো, তাহলে আমাদের ক্ষেত্রফল আইসা পড়বে। এরপর আসেন আমাদের বহুভুজের মধ্যে সবগুলো কোণের সমষ্টি। দেখেন একটা ত্রিভুজ যদি হয়, একটা ত্রিভুজের 3টা কোণের সমষ্টি সবসময় কত হয়, অবশ্যই 180°। একটা চতুর্ভুজের যে 4টা বাহু 4টা কোণ থাকে, তো চতুর্ভুজের ক্ষেত্রে 4টা কোণের সমষ্টি সবসময় কিন্তু 360° হয়। তো আপনারা মনে রাখবেন হচ্ছে n-2 ইন্টু 180°। আর একটা সুষম বহুভুজ যেহেতু, এর মধ্যে যে কয়টা বাহু থাকবে প্রত্যেকটা বাহু যেহেতু সমান, তার মানে প্রত্যেকটা কোণ হচ্ছে সমান, মানে মানে শীর্ষ কোণের পরিমাণ, মানে প্রত্যেক
শীর্ষ কোণের পরিমাণ, জাস্ট এটাকে n দ্বারা ভাগ করব। তাহলে এটা হচ্ছে আমাদের আচ্ছা, আপনাদেরকে আমি উদাহরণ দিয়ে বোঝাই। যেমন ত্রিভুজের ক্ষেত্রে তিনটা কোণ থাকে, তো এখানে 3 থেকে n এর মান 3, 3 থেকে 2 বাদ দিলে হয় 1, 1 দিয়ে 180 কে গুণ করলে হয় 180। তো ত্রিভুজের ক্ষেত্রে মিলছে তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি। এবারে চতুর্ভুজের ক্ষেত্রে আসেন, 4 থেকে 2 বাদ দিলে হয় 2, 2 18 দুগুণে হয় 36, মানে 360 মিলবে। তাহলে দেখবেন যে n এর মান 4 বসালে 360 হয় এখানে। তো একটা সুষম অষ্টভুজ, সুষম কত ভুজ? অষ্টভুজ। মানে এই সুষম অষ্টভুজের যে অষ্টভুজ যেহেতু, তার মানে 8টা কোণ থাকবে, এই 8টা কোণের সমষ্টি কত হবে? তাহলে 8 থেকে 2 বাদ দিলে হয় 6, 6 ইন্টু 180। তাহলে 6 8 40 8, আর তাহলে 4 6 6 4 10, আর হচ্ছে 0, 1080 ডিগ্রি। তাহলে সবগুলো কোণের সমষ্টি আমার কত হয়? 1080 ডিগ্রি। একটা সুষম অষ্টভুজ, এর সবগুলো কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি। আর যদি আমি বলি তাহলে প্রত্যেকটা কোণের দৈর্ঘ্য কত হবে? কোণের পরিমাণ হবে 180 কে, এটা অষ্টভুজ যেহেতু এই কারণে 8 দ্বারা ভাগ হবে। 8 10 এর মধ্যে যায় হচ্ছে 1 বার, থাকে হচ্ছে 2, 28, 3 8 24, থাকে হচ্ছে 6, 30, 6 মানে 60, 60 হলে 8, 7 8 56, তাহলে 4, মানে 0.5, 137.5 এরকম হবে। 137.5, মানে এতটুকু করে হবে প্রত্যেকটা কোণের পরিমাণ। প্রত্যেকটা কোণের পরিমাণ এতটুকু করে হবে। তো এই ছিল হচ্ছে বহুভুজ সংক্রান্ত ফর্মুলাগুলো। তো আপনাদের আমি এখন এই আয়তলেখো, মানে আয়তক্ষেত্র যেগুলো আছে, আয়তক্ষেত্রের দুই একটা ম্যাথ আমি সলভ করাবো। তো প্রথম ম্যাথটায় আসি। একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ, বিস্তার মানে প্রস্থ, প্রস্থর দ্বিগুণ হচ্ছে দৈর্ঘ্য। তার মানে দৈর্ঘ্য আমরা প্রস্থ ধরতে পারি হচ্ছে x, দৈর্ঘ্য হবে 2x, মানে দৈর্ঘ্য হচ্ছে বিস্তারের দ্বিগুণ হবে। এটা যা আছে তার থেকে 2 দ্বারা গুণ করলে এটা পাওয়া যাবে। আর বিস্তার মানে হচ্ছে প্রস্থ। এর ক্ষেত্রফল 512। ক্ষেত্রফল কত হয়? দৈর্ঘ্য গুণন প্রস্থ, মানে 2x ইন্টু হচ্ছে x, এই দুটার গুণফল, এই গুণফল হচ্ছে 512। তাহলে আমাকে বলছে, এটা কি বলছে হচ্ছে 512। তাহলে পরিসীমা নির্ণয় করো। তাহলে 2x স্কয়ার, এটা হচ্ছে 512, তাহলে x স্কয়ার হয় 250, 56, 256 হয়। তাহলে x এর মান হচ্ছে আমাদের 16। এখানে স্কয়ার ওই পাশে দেয় রুট, তাহলে রুট করলে তো অবশ্যই প্লাস মাইনাস দিতে হয়, কিন্তু এখানে দেওয়া যাবে না, কারণ এখানে x বলতে একটা প্রস্থকে বোঝানো হচ্ছে। প্রস্থ মানে হচ্ছে একটা বাহুর দৈর্ঘ্য, মানে একটা বাহুর পরিমাণ বোঝায়। বাহুর একটা পরিমাণ কখনো ঋণাত্মক হতে পারে না, সো এখানে ঋণাত্মক সাইন দেওয়ার দরকার নাই। আর পজিটিভ সাইন তো মনে মনে আছেই, সো এখানে এক্সট্রা করে প্লাস মাইনাস দেওয়ার প্রয়োজন নেই। এইবার আসি, আমরা প্রস্থ পাইলাম হচ্ছে x, তাহলে দৈর্ঘ্য কত হবে? 2 ইন্টু x, মানে হচ্ছে 32। তাহলে এটা হচ্ছে দৈর্ঘ্য আর এটা হচ্ছে প্রস্থ। তাহলে পরিসীমা কত? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে 2 ইন্টু 8 4 48, 48 দুগুণে হচ্ছে 96। তাহলে আমাদের পরিসীমা কত? 96। একটা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ, পরিসীমা 512 মিটার যদি হয়, তাহলে ক্ষেত্রফল পরিসীমা অবশ্যই 96 বর্গ মিটার হবে, না 96 মিটার হবে। এগুলো মিটারে দেওয়া আছে না, ক্ষেত্রফল বর্গ মিটারে, তাহলে এটা অবশ্যই মিটারে হবে। 96 মিটার। তো দেখেন অনেক সহজে কিন্তু ম্যাথটা সলভ করে দিলাম। আরো দুই একটা সলভ করাই আয়তক্ষেত্র সম্পর্কিত। একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 160 মিটার। একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে। ক্ষেত্রফল কি হয়? দৈর্ঘ্য গুণন প্রস্থ। আমি দৈর্ঘ্য ধরলাম হচ্ছে x, প্রস্থ ধরলাম y। দৈর্ঘ্য ক্ষেত্রফল হচ্ছে xy, মানে দৈর্ঘ্য হচ্ছে x, প্রস্থ y, দুটার গুণফল হচ্ছে xy। এটা হচ্ছে ক্ষেত্রফল দেওয়া আছে 160 বর্গ মিটার। 160
এটা আমি 1 নম্বর দিয়ে রাখলাম। এরপরে দেখেন কি করি, যদি এর দৈর্ঘ্য 6 মিটার কম হয়, দৈর্ঘ্য যদি 6 মিটার কম হয় তাহলে কিন্তু খুব সুন্দর মাথায় বুঝতে পারবেন, দৈর্ঘ্য যদি 6 মিটার কমাই তাহলে বর্গক্ষেত্র হয়, মানে দৈর্ঘ্য প্রস্থ সমান হয়ে যায়। এই কথাটার দ্বারাই বোঝাচ্ছে যে প্রস্থ হচ্ছে দৈর্ঘ্য থেকে 6 মিটার কম, তাহলে দৈর্ঘ্য হচ্ছে প্রস্থ থেকে 6 মিটার বেশি। অর্থাৎ আমি যদি এই x পাইতে চাই আমার ওই y এর সাথে 6 যোগ করতে হবে, y এর সাথে 6 যোগ করলে আমার দৈর্ঘ্যের সমান হবে। এটা আমি 2 নম্বর ইকুয়েশন দিতে পারি। এবার আমি x এর জায়গায় y প্লাস 6 বসাবো। y প্লাস 6 ইনটু হচ্ছে y, এটা হচ্ছে 160। তাহলে y স্কয়ার প্লাস 6y মাইনাস 160 ইকুয়াল হচ্ছে 0। এবার আমি হচ্ছে কি করে ফেলবো, মিডল ফ্যাক্টর করে ফেলবো। মিডল ফ্যাক্টর করলে আমাদের y এর মান আসবে না, তো y মানে কিন্তু প্রস্থ বের হয়ে যাবে। তো আমি 160 কে ভাঙায় দেখেন কি কি লিখতে পারি। 160 কে ভাঙায় আমি লিখতে পারি হচ্ছে 1 ইনটু 160, 2 ইনটু 80, 3 দিয়ে তো ভাঙানো যাবে না, 4 দিয়ে ভাঙানো যাবে, 4 ইনটু 40 লেখা যাবে, 4 ইনটু 40, এরপর 5 ইনটু 5, 3 5 15, তাহলে থাকে হচ্ছে 1 মানে 10, 5 দুগুণে 10, 5 ইনটু 32 হয়। এরপরে যদি আমরা আসি, 5 এর পরে আমরা 6 দিয়ে দিতে পারি, 6 দিয়ে 6 দুগুণে 12, 4 4 40, 40 এর মধ্যে আবার 6 দিয়ে যাব না, 7 এর মধ্যে, 7 এর মধ্যে যাব না, 8 দিয়ে যাব, 8 দুগুণে হচ্ছে 16, তার মানে হচ্ছে 20, 8 ইনটু 20 লেখা যায়। এরপরে হচ্ছে আমরা 8 ইনটু 20 লিখতে পারলাম, 9 দিয়ে কি লেখা যাবে, 9 এখানে যাবে হচ্ছে একবার, তার থাকবে হচ্ছে 7 মানে 70, 70 এর মধ্যে যাবে না, 9 দিয়ে যাবে না, 10 দিয়ে যাবে, 10 ইনটু 16 হবে। তো এইগুলো আমি লিখতে পারি, 1 ইনটু 160 লিখতে পারি, 2 ইনটু 80 লিখতে পারি, 4 ইনটু 40 লিখতে পারি, 5 ইনটু 32, 8 ইনটু 20, 10 ইনটু 16, এগুলো লেখা যায়। এখন কথা হচ্ছে y স্কয়ারের আগে প্লাস কিন্তু সংখ্যার আগে মাইনাস, চিহ্ন দুই রকম, তাহলে বিয়োগ করে মাঝখানেরটা মিলতে হবে। দেখেন আমি এই দুইটা সংখ্যা যদি নেই 10 এবং 16, তাহলে কিন্তু আমি বিয়োগ করলে মিলাইতে পারি, বিয়োগ করলে তো মিলাবো, এখানে যে চিহ্নটা আছে বড়টার আগে সেই চিহ্ন দিতে হবে। চিহ্ন দুই রকম হলে আমরা বিয়োগ করি, তো বড়টার আগে দেবো হচ্ছে প্লাস আর ছোটটার আগে দেবো মাইনাস। তার মানে হচ্ছে আমাদের আসবে y স্কয়ার প্লাস 16y মাইনাস 10y মাইনাস 160 ইকুয়াল হচ্ছে 0। তাহলে y কমন নিলে হয় y প্লাস 16 মাইনাস 10 কমন নিলে হয় y প্লাস 16। এবার y প্লাস 16 আর হচ্ছে y মাইনাস 10 ইকুয়াল হচ্ছে 0। তাহলে আমরা এটা কিন্তু আমরা গ্রহণযোগ্য নিব না, y প্লাস 16 কেন গ্রহণযোগ্য হবে না, কারণ y এর মান হয় মাইনাসের 16। আচ্ছা, মাইনাস কি গ্রহণযোগ্য, মাইনাস তো গ্রহণযোগ্য না, এই কারণে আমরা y মাইনাস 10 ইকুয়াল 0 দিতে পারি, যেখান থেকে আমাদের y এর মান আসছে হচ্ছে 10। y এর মান যদি 10 হয়, y মানে প্রস্থ, দৈর্ঘ্য কি তার থেকে আরো 6 মিটার বেশি হবে না, তো 10 প্লাস 6 তার মানে হচ্ছে 16, এটা হচ্ছে আমার দৈর্ঘ্য। দৈর্ঘ্য হচ্ছে আমার 16 আর প্রস্থ হচ্ছে 10। দৈর্ঘ্য 16, দেখে একটু অ্যান্সারটা মিলাই, এটা হচ্ছে আমাদের 16.2, 16.2 এর 1 নম্বর ম্যাথ ছিল 96 মিটার, এটা আমাদের মিলছে। আর 6 নম্বর ম্যাথটা হচ্ছে 16 মিটার এবং 10 মিটার দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে। তো দেখেন আমাদের অ্যান্সার কিন্তু মিলে গেছে। একটু আলোচনা করলে আর একটু ভালো হয়। আমরা দৈর্ঘ্য ধরছিলাম হচ্ছে x, প্রস্থ ধরছিলাম হচ্ছে y,
তাহলে ক্ষেত্রফল দেওয়া আছে 160, ক্ষেত্রফল হয় দৈর্ঘ্য গুণন প্রস্থ, এটা আমরা 1 নম্বর সমীকরণ ধরছি। এরপর হচ্ছে এখানে বলে দিচ্ছে যে যদি এর দৈর্ঘ্য যতটুকু আছে এর থেকে যদি আমি 6 মিটার কমাই তাহলে দৈর্ঘ্য প্রস্থ সব সমান হয়ে যাবে, অর্থাৎ একদম একটা বর্গক্ষেত্র হয়ে যাবে। তো এটা দ্বারা বোঝাই যায় যে হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের তুলনায় 6 মিটার বেশি আছে। তো আমি প্রস্থের মধ্যে যদি 6 মিটার যদি অ্যাড করি তাহলে কিন্তু দুইটার সমান হবে, অর্থাৎ এক্স এবং ওয়াই প্লাস 6 হচ্ছে সমান হবে। এটা আমি 2 নম্বর ইকুয়েশন ধরবো, এবং এখানে আমি 1 নম্বর সমীকরণে কি করছি, এক্স এর জায়গায় ওয়াই প্লাস 6 লেখা যায়। এটা সমাধান করে আমি এক্স ওয়াই এর মান বের করছি। ওয়াই এর মান আমাদের 10, এটা গ্রহণযোগ্য হয়েছে। ওয়াই এর মান 10 এখানে বসাইলে এক্স এর মান আসে 16। তো এক্স এর মান 16, এক্স আমরা দৈর্ঘ্য বলছিলাম, দৈর্ঘ্য আমাদের 16 আর প্রস্থ হচ্ছে আমাদের 10। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এইরকম আয়তক্ষেত্র সম্পর্কিত যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলো আমাদের খুবই খুবই ইম্পর্টেন্ট, এগুলো আমাদের খুব সুন্দর করে বুঝতে হবে। এখানে আমাদের আরো কিছু ম্যাথ আছে, আমি যদি একটু বলে দিই যে আসলে আয়তক্ষেত্র সম্পর্কিত আমাদের কি কি ম্যাথ আছে, তাহলে আমরা 1 নম্বর 2 নম্বর 3 নম্বর, হ্যাঁ এগুলো পড়বো, 6 নম্বর পড়বো, 1 2 3 সাথে হচ্ছে 6, 1 2 3 সাথে হচ্ছে 6 এন্ড হচ্ছে আমরা যদি একটু উদাহরণে যদি আসি, উদাহরণেও আমরা কিছু ম্যাথ হয়তো পাবো, যেমন উদাহরণ 8 আছে, উদাহরণ 9 আছে। উদাহরণ 8 9 আমরা খুব সুন্দর করে বোঝার চেষ্টা করব। তো আয়তক্ষেত্র সম্পর্কিত এই ম্যাথগুলোই আমাদের ছিল, এই ম্যাথগুলো যদি আমরা কভার করতে পারি তাহলে আশা করা যায় এর বাইরে আমাদের কোনো কিছু লাগবে না। এবার আসি 16.3-এ। 16.3 আমরা কি নিয়ে আলোচনা করব? 16.3 হচ্ছে আমাদের বর্গ। এখানে যেহেতু এটা বৃত্ত সম্পর্কিত আলোচনা, 16.3 হচ্ছে আমাদের বৃত্ত যা আছে আমাদের এই বৃত্ত সম্পর্কিত আলোচনা। তো এই বৃত্তের কিছু ম্যাথ আমরা এখানে সলভ করব, যার মাধ্যমে আমাদের খুব সুন্দর একটা ধারণা হবে। যেমন এখানে আসেন যে একটি বৃত্তের ব্যাসার্ধ দেওয়া আছে 12 সেন্টিমিটার। ব্যাসার্ধ কি দ্বারা প্রকাশ করা হয়? আর দ্বারা প্রকাশ করা হয়। আর দেওয়া আছে 12 সেন্টিমিটার। বৃত্তের একটা চাপের দৈর্ঘ্যকে এস দ্বারা প্রকাশ করা হয়। এটা দেওয়া আছে 14 সেন্টিমিটার। বলছে যে বৃত্তের যে চাপের দৈর্ঘ্য হচ্ছে 14 মিটার, এই চাপ বৃত্তের কেন্দ্রে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? তো তাহলে আমাদের থিটা কোণ নির্ণয় করতে বলছে, মানে থিটা মান বের করতে বলছে। তো এস সমান জানি হচ্ছে আমরা আর থিটা, আর হচ্ছে আমাদের ব্যাসার্ধ, থিটা হচ্ছে আমাদের কোণ, যেটা রেডিয়ানে। তো আমরা যদি এটার মধ্যে বসাই তাহলে আমাদের থিটার মান আসবে সেটা রেডিয়ানে আসবে, কিন্তু আমাদের তো জেনারেল ম্যাথে চাই ডিগ্রিতে, অলওয়েজ ডিগ্রিতে চাই, রেডিয়ানে চাই কোথায়? হায়ার ম্যাথে। তো এখানে তো হায়ার ম্যাথ না, এটা জেনারেল ম্যাথ। তো থিটাকে যদি আমরা থিটা এটা রেডিয়ানে আছে, আমরা যদি ডিগ্রিতে যদি এটাকে নিতে চাই তাহলে আমরা এটা কি করতে পারি? থিটা ইনটু 180 ডিভাইডেড বাই পাই, 180 ডিভাইডেড বাই পাই, এটা দ্বারা যদি আমরা গুণ করি, থিটাকে যদি আমরা 180 ডিভাইডেড বাই পাই দ্বারা যদি আমরা গুণ করি তাহলে আমরা ডিগ্রিতে পাবো।
নাকি আমার ভুল হচ্ছে? আচ্ছা, ডিগ্রিতে যদি দেওয়া থাকে x ডিগ্রি সমান হচ্ছে x পাই বাই 180, আমার ডিগ্রিতে নিতে হবে। এটা রেডিয়ানে দেওয়া আছে, তার মানে পাই ভাগ 180 দ্বারা গুণ করতে হবে। একটু মিস্টেক হয়েছে, এটাকে আমাদের পাই ভাগ 180 দ্বারা গুণ করতে হবে। আমাদের যে থিটার মানটা দেওয়া আছে এটা আমরা দুই ভাবে করতে পারি। একটা হচ্ছে আমরা সরাসরি এখানে আমরা সূত্র জানি হচ্ছে s ইকুয়াল r থিটা। তো এখানে আমরা s এর জায়গায় 14 ইকুয়াল r এর জায়গায় 12 ইনটু থিটার মান কিন্তু বের হবে। তো থিটার মানটা হচ্ছে আমাদের 14 ভাগ 12, তো থিটার মান আমাদের 1 পয়েন্ট সামথিং হবে। 1 পয়েন্ট সামথিং এটা কিন্তু আমাদের রেডিয়ানে আসছে। তো এটাকে ডিগ্রিতে নেওয়ার জন্য এখানে 1.2 এরকম আমরা সাপোজ মনে করলাম। এটার সাথে আমাদের পাই অর্থাৎ 3.1416 আর নিচে হচ্ছে 180, এটা দ্বারা আমাদের গুণ করলে আমরা পেয়ে যাব। আর এখানে যারা এটা একটু কম বুঝবেন তাদের জন্য একটা সরাসরি সূত্র আছে, এই সরাসরি সূত্র অ্যাপ্লাই করেও করতে পারবেন। s ইকুয়াল পাই আর থিটা ভাগ 180, s ইকুয়াল পাই আর থিটা s ইকুয়াল পাই আর থিটা ডিভাইডেড বাই 180। তো s মানে হচ্ছে 14, পাই এর মান হচ্ছে 3.1416, আর এর মান হচ্ছে 12, থিটার মান বের হবে আর নিচে হচ্ছে 180। তো এটা সমাধান করলে আমার থিটার মান অতি সহজেই আসবে। থিটার মান আসে হচ্ছে 66.84। তো আশা করা যায় যে আমি এই তিনটা ম্যাথ টপিক থেকে যে ম্যাথগুলো দেখাইতেছি এই ম্যাথগুলো থেকে বারবার আসবে। আমি সর্বলাস্ট 16.4 নিয়ে একটু আলোচনা করব। 16.4 আমাদের খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ আছে। এই ম্যাথটা আমাদের বাদ দেওয়া যাবে না, সেটা হচ্ছে 17 নম্বর ম্যাথ। 16.4 এর 17 নম্বর ম্যাথ। এটা লোহার পাইপের ভেতরের এবং বাইরের ব্যাস যথাক্রমে 12 সেন্টিমিটার এবং 14 সেন্টিমিটার এবং পাইপের উচ্চতা 5 মিটার। 1 ঘন সেন্টিমিটার লোহার ওজন 7.2 গ্রাম হলে পাইপের লোহার ওজন নির্ণয় করো। পাইপের একটা ম্যাথ আছে এখানে, এই ম্যাথটা আমি করাই আজকের ক্লাসটা শেষ দিব। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা আমাদের আসবে। তো একটা লোহার পাইপের ভিতরের এবং বাইরের ব্যাস, তো একটা লোহার পাইপ তো আর এখানে আমার নাই, তো পরিধি মানে এটা কতটুকু মোটা এটা একটা জিনিস বোঝায়। তো পরিধির আমার এটা বের করতে হবে। তো পরিধি সহ আমাদের যেটা সেটা হচ্ছে বাইরের। তো বাইরের ব্যাসটা আমাদের সব থেকে বড় হয়। বাইরের ব্যাস দেওয়া আছে 14, বাইরের ব্যাস মানে টুয়ার দেওয়া আছে 14, আর কত হচ্ছে? আর হচ্ছে আমাদের 6 না 7, এটা হয় আমাদের 7। আর এগুলা কিসে দেওয়া আছে? সেন্টিমিটারে দেওয়া আছে। এখন এগুলা তো আসলে আমাদের কি, এটা বাইরের ব্যাস মানে ব্যাসার্ধ। তো বাইরের একটা ক্ষেত্রফল আছে, এটা কি আকৃতির? একটা বৃত্ত আকৃতির, মানে উপর থেকে দেখতে তো যে এরকম যদি হয় এটা একটা বৃত্ত আকৃতির হয়। তো এটা ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কয়ার, অর্থাৎ ক্ষেত্রফল বের করলে চলবে না, আয়তন বের করতে হবে। আয়তন হচ্ছে পাই আর স্কয়ার এইচ। উচ্চতা এইচ দেওয়া আছে 5 মিটার, এইচ দেওয়া আছে 5 মিটার। তো পাই আর স্কয়ার এইচ 49 ইন্টু 5 ইন্টু পাই, মানে 5 নং 45 এর 5 4 24
245 পাই, এটা আসে। আর যদি আমি ভিতরের ক্ষেত্রে যদি আসি, ভিতরেরটা একটু ছোট হবে। ভিতরেরটা হচ্ছে আমাদের পাই ইন্টু এখানে আর এর মান হবে 6, 6 কে স্কয়ার করলে 36, পাই আর স্কয়ার এইচ এর মান হচ্ছে 5, তাহলে 5 হয় 30 এর শূন্য হাত হলো 3, 3 মাত্র 15 আর 3 হইতেছে 18, 180 পাই। এটা হচ্ছে আমার ভিতরের যে ব্যাসা দেওয়া আছে অতটুকু আয়তন, আর বাইরের টুকু সহ আয়তন। এটা শুধু পাইপের আয়তন হবে হচ্ছে এটা থেকে এটা বিয়োগ করব। তো শুধু 5 8 তুলতে মিলবে 6 হাতে 1 1 2 65 পাই। এতটুকু পাইপ আসলে আমাদের আছে। তো এত ঘন সেন্টিমিটার, এত ঘন সেন্টিমিটার লোহার ওজন হচ্ছে মানে 1 ঘন সেন্টিমিটার, 1 ঘন সেন্টিমিটারের জন্য হচ্ছে 7.2, তাহলে এত সেন্টিমিটারের জন্য হবে এত ইনটু 7.2। তো এটা দ্বারা এই 65 পায়ের সাথে যদি 7.2 গুণ করা হয় তাহলেই আমাদের অ্যান্সার আইসা পড়বে। তো এই ছিল হচ্ছে আমাদের খুবই খুবই সহজ ম্যাথ গুলো। তো আজকের ক্লাসটি আমাদের এই পর্যন্তই আমি রাখতে পারি। তো যে প্রশ্নগুলো দেখাইছি এই প্রশ্নগুলো এই ম্যাথগুলো কভার করলে আপনারা বোর্ডে আসা যে কোনো ধরনের প্রশ্ন অবশ্যই সলভ করতে পারবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমি আগামী দিন হচ্ছে কোন এক ভাই জানো কমেন্ট করছে যে হচ্ছে দশম অধ্যায়ের সবগুলো প্রশ্ন সলভ করে দিতে হবে, ওটা মনে হয় আসলে হায়ার ম্যাথ। তো আমি হায়ার ম্যাথের যে দশম অধ্যায় থেকে সবগুলো ম্যাথ আমি ধরে ধরে সলভ করাবো। তো ওই ক্লাসটা আমি সামনে নিয়ে আসতেছি। এ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।